মনোযোগ দিয়ে শোনো দর্শক বন্ধুগণ, মাত্র 2 দিনের মধ্যেই তোমার নিজের শরীর থেকে সব রোগ ও অসুখ দূর হয়ে যাবে এবং তুমি আগের মতোই প্রাণবন্ত ও শক্তিশালী অনুভব করবে। কিন্তু এই পরিবর্তন মাত্র 2 দিনে কিভাবে সম্ভব? একবার এক গুরু, যিনি আয়ুর্বেদের একজন মহান জ্ঞানী ছিলেন, তিনি তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তোমরা তো জানোই, প্রাচীন সময়ে কোনো বইপত্র ছিল না। গুরুগণ তাদের শিষ্যদের মুখে মুখেই জ্ঞান দিতেন। সেই জ্ঞান আজকের দিনে বইতেও পাওয়া যায় না। তখন সেই গুরু শিষ্যদের বললেন, বাচ্চারা, তোমরা কি জানো আমরা দীর্ঘকাল সুস্থ কিভাবে থাকতে পারি? শিষ্যরা বলল, গুরুদেব, আমরা জানি না, আপনি আমাদের বিস্তারিত বলুন। তখন গুরু বললেন, একটা ছোট্ট নিয়ম আছে যা আমাদের বহু রোগ থেকে দূরে রাখে এবং আমাদের দীর্ঘদিন তরুণ রাখে। যে ব্যক্তি এই নিয়ম মেনে চলে সে বৃদ্ধ বয়সেও যুবক দেখায়। তার মুখে এক ধরনের দীপ্তি থাকে, তার চামড়ায় এক উজ্জ্বলতা থাকে এবং সে সবসময় শক্তি ও প্রাণে ভরপুর থাকে। কিন্তু যে এই নিয়ম মানে না, সে তরুণ বয়সেই বুড়ো দেখায়। তার চুল পেকে যায়, মুখে বলিরেখা পড়ে, চামড়া শুষ্ক হয়ে যায় এবং সে সবসময় ক্লান্ত বোধ করে। তাই আজ আমি যে নিয়মটা তোমাদের বলতে চলেছি তা মনোযোগ দিয়ে শোনো, কারণ এই ছোট্ট নিয়ম তোমার পুরো জীবন বদলে দিতে পারে। তখন এক শিষ্য প্রশ্ন করল, গুরুদেব, এই নিয়মটা কি সহজ? আমরা সবাই কি এটা অনুসরণ করতে পারব? শিষ্যের কথা শুনে গুরু হেসে বললেন, হ্যাঁ, এই নিয়মটা খুব সহজ এবং সবাই এটি মানতে পারে। তুমিও পারবে, শুধু সঠিকভাবে পালন করতে জানতে হবে। তখন সেই শিষ্য আবার জিজ্ঞেস করল, গুরুদেব, কিন্তু সেই নিয়মটা কি? তখন গুরু বললেন, সেই নিয়ম হলো আমাদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যাওয়া উচিত। গুরুর কথা শুনে শিষ্য রীতিমতো অবাক হয়ে গেল এবং বলল, গুরুদেব, আপনি কি বলছেন? ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যেতে হবে? আমি তো না খেয়ে ঘুমাতে পারি না। শিষ্যের কথা শুনে গুরু আবার হেসে বললেন, আগে আমার পুরো কথা শোনো, নিয়মটা পুরোটা বুঝো। আমি কি বলেছি যে সকালে খাবার খাও আর তারপর সারাদিন কিছু খেও না, আর রাতে না খেয়ে ঘুমাতে যাও? না, মোটেও না। তারপর গুরু সব শিষ্যদের বললেন, তোমরা সকলে মনোযোগ দিয়ে শোনো। এখন পর্যন্ত তোমরা যেসব নিয়ম মেনেছ তাদের মধ্যে আজকের নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি তোমাদের অনেক উপকার দেবে। এই নিয়ম কঠিন কিছু নয়, খুব সহজেই মানা যায়। এর জন্য আগে জানা দরকার যে আমাদের শরীরে একটি প্রাণশক্তি থাকে যা আমাদের সব কাজ পরিচালনা করে। যেমন যখন আমরা খাই। গুরু বললেন, তোমরা তো জানোই, আমাদের শরীরে এক প্রকার প্রাণশক্তি থাকে। সেই প্রাণশক্তি আমাদের খাওয়া দাওয়া হজম করার কাজে লাগে। যখন আমরা কোনো মানসিক কাজ করি তখন সেই প্রাণশক্তি আমাদের মস্তিষ্ককে ঠিকভাবে কাজ করানোর জন্য ব্যবহৃত হয়। যখন আমরা দৌড়াই তখনও এই প্রাণশক্তি কাজ করে। এই প্রাণশক্তি আমাদের শরীরের প্রতিটি কাজ সম্পাদন করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে, প্রাণশক্তি এক সময়ে একটিমাত্র কাজই করতে পারে। যদি তুমি খাওয়ার পরই গভীর চিন্তায় ডুবে যাও, তাহলে সেই প্রাণশক্তি পুরোপুরি হজমের কাজে নিযুক্ত হতে পারবে না, কারণ তুমি সেটাকে ভাগ করে ফেলেছ। তার কাজ ছিল তোমার খাওয়া খাবার হজম করা, কিন্তু তুমি ওকে নতুন কাজ দিয়ে ফেললে, ভাবনার কাজ। একইভাবে যদি তুমি খাওয়ার পরে দৌড়াতে শুরু করো বা শরীরচর্চা করো বা দ্রুত হাঁটো, তবু সমস্যার সৃষ্টি হয়, কারণ তখন প্রাণশক্তি হজমের কাজ ছেড়ে তোমার চলাফেরার কাজে ব্যবহার হতে থাকে। এই কারণেই খাওয়ার পর দ্রুত হাঁটা বা পরিশ্রম করা উচিত নয়। তোমার উচিত ধীরে ধীরে হাঁটা, যাতে প্রাণশক্তি হজমে মনোযোগ দিতে পারে। এরপর গুরু তার শিষ্যদের বললেন, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছ, প্রাণশক্তি একসময়ে একটিমাত্র কাজ করতে পারে। এখন যদি কেউ রাতের বেলায় দেরিতে খাবার খায়, তাহলে কি হয় জানো? এতে আমাদের শরীরের উপর 3টি বড় প্রভাব পড়ে। এবার তোমরা এই 3টি প্রভাব ভালো করে বোঝো। প্রথম প্রভাব, তোমাদের শরীরের ভিতর যে জঠরাগ্নি, পাচনের আগুন রয়েছে, তা সূর্যের সঙ্গে কাজ করে। সূর্য উঠলে সেই পাচন শক্তিও ধীরে ধীরে বাড়ে। দুপুরবেলা সেটি সবচেয়ে তীব্র থাকে, আর সন্ধেবেলায় তা কমে যায়। এই কারণেই সন্ধেবেলায় হালকা খাবার খাওয়া উচিত। গুরু বললেন, তোমরা এটা অবশ্যই মনে রাখবে, সন্ধ্যার খাবার সূর্যাস্তের আগেই খেয়ে নিতে হবে, কারণ সূর্য ডোবার পর আমাদের দেহের জঠরাগ্নি অর্থাৎ হজমের শক্তি খুবই কমে যায়। তখন যদি তুমি খাবার খাও তাহলে সেই খাবার ঠিকমতো হজম হয় না। ইভেন যদি তুমি সাত্ত্বিক খাবারও খাও, তাও ঠিকভাবে হজম হয় না, কারণ তখন জঠরাগ্নি দুর্বল থাকে।
ফলে খাবার দীর্ঘ সময় ধরে পাকস্থলিতে পড়ে থাকে আর সেইখানেই পচন ধরতে শুরু করে। এই পচনই আমাদের শরীরে বিষ তৈরি করে, যা বিষণ্ণতা ও বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই মনে রেখো, সূর্যাস্তের আগে যদি খাও তাহলে হজম শক্তি ঠিক থাকে এবং খাবার ভালোভাবে হজম হয়। দ্বিতীয় প্রভাব, রাত্রিকালে আমাদের প্রাণশক্তি শরীরের হিলিং বা পুনর্গঠনের কাজে লাগা উচিত। আমাদের শরীর প্রতিদিন যে ক্ষয়ক্ষতি ও ভাঙাগড়ার মধ্য দিয়ে যায়, তার মেরামত প্রক্রিয়ায় এই প্রাণশক্তির দরকার হয়। কিন্তু বেশিরভাগ মানুষ রাতের খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে যায় একেবারেই ভুল। কারণ প্রাণশক্তি তো তখন পুরোপুরি খাবার হজমের কাজে লেগে পড়ে। ফলে শরীরের হিলিং ঠিকভাবে হয় না। এভাবে দিনের পর দিন চলতে থাকলে দেহে একের পর এক রোগ বাসা বাঁধে, কারণ তখন শরীরের মেরামতের কাজ অসম্পূর্ণ থেকে যায়। তৃতীয় প্রভাব, যখন কেউ খাওয়ার পরপরই ঘুমাতে যায়, তখন মস্তিষ্ক বলে ঘুম দরকার, শরীরও বলে ঘুম দরকার। কিন্তু তোমার হজমতন্ত্র তখন বলে না, আমি তো এখনও কাজ করছি, আমায় জাগতেই হবে। এইভাবে শরীর ও মনের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়, একদিকে ঘুম আর একদিকে হজম। ফলে ঘুম গভীর হয় না, বিশ্রাম ঠিকমতো হয় না। তুমি হয়তো 7-8 ঘন্টা ঘুমালে, কিন্তু সকালে ওঠার পরও ক্লান্ত লাগে। এর কারণ হল, সারা রাত তোমার প্রাণশক্তি শুধু খাবার হজম করতেই ব্যস্ত ছিল, শরীরের হিলিং করতে পারেনি। সকালে উঠেই আবার কিছু খেয়ে ফেলো, ফলে আবার হজমে ব্যস্ত হতে হয়। এইভাবেই তোমার দেহের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে পড়ে। এই 3টি প্রধান ক্ষতি হয় যখন কেউ সূর্যাস্তের পর খায় বা রাতের খাবার দেরিতে করে। এতে প্রাকৃতিক হজম ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তখন মানুষ ওষুধ খায়, নানা রকম ডায়েট ফলো করে, কিন্তু কাজ হয় না, কারণ তারা প্রাকৃতিক নিয়মের প্রতি শ্রদ্ধা জানায় না। যে নিয়ম ঈশ্বর আমাদের শরীরকে দিয়েছিলেন, শরীর নিজে নিজেকে সারাতে পারে, পরিষ্কার রাখতে পারে, কিন্তু আমরা সেই নিয়মের দিকে তাকাই না। তারপর গুরু বললেন, তোমরা ভালো করে শুনো, শরীর নিজের রোগ নিজেই সারাতে পারে, কিন্তু তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। তোমাদের সন্ধ্যা 6টার আগেই খাবার খেয়ে নিতে হবে। যদি তোমরা 6টার আগেই খেয়ে ফেলো এবং রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে যাও, তাহলে তোমাদের হাতে 3 ঘন্টা সময় থাকবে। এই 3 ঘন্টার মধ্যেই হালকা খাবার হজম হতে শুরু করবে। ধরা যাক, তুমি 7টা বা 8টার মধ্যে খেয়ে নিলে, তাহলে রাত 10টার মধ্যে খাবারের অর্ধেক হজম হয়ে যাবে, আর পুরোটা রাত 1টার মধ্যে হজম হয়ে যাবে। এরপর তোমার প্রাণশক্তি হজমের কাজ থেকে অবসর পাবে এবং শরীরের হিলিং বা পুনর্গঠনের কাজে মন দেবে। এরপর গুরু বলেন, প্রাণশক্তি যাতে ঠিকভাবে কাজ করতে পারে, তার জন্য তোমরা 2টো উপায়ে ভুখা থাকতে পারো। আমি তোমাদের উপবাস করতে বলছি না, সবাই উপবাস করতে পারে না। আমি যা বলছি সেটিকে বলে অর্ধ উপবাস বা পথকালীন উপবাস। এটা খুব সহজ। ধরো, তুমি সন্ধ্যা 7টায় খাবার খেলে, তাহলে পরদিন সকাল 7টা পর্যন্ত কিছু না খেয়ে থাকো। এটা মোট 12 ঘন্টার বিরতি। এই সময়ের মধ্যে শরীরের হজম হয়, হিলিং হয়, বিশ্রাম হয়। যদি সম্ভব হয়, এই বিরতিটা 16 ঘন্টা পর্যন্ত বাড়াতে পারো, কিন্তু শুরু করো ছোট থেকে। 12 ঘন্টার এই বিরতিতে শরীর নিজেই অনেক কিছু ঠিক করতে শুরু করে। তাই এখন তোমরা তোমাদের এই নিয়মটি বদলাও এবং সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে খাবার খাওয়া শুরু করো, কারণ এই ছোট্ট নিয়মটাই তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে। অন্য সব জিনিস পরে ভাববে, প্রথমে নিজের শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে ঠিক করতে হবে। আর যদি তুমি এই নিয়ম থেকে আরও বেশি উপকার পেতে চাও, তাহলে সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে খাবার খাও এবং পরদিন সকাল 11টা নাগাদ আবার খাবার খাও। অর্থাৎ তুমি যদি সন্ধ্যা 7টা থেকে সকাল 11টা পর্যন্ত খাবার না খাও, তাহলে তোমার শরীরের হাতে 16 ঘন্টা সময় থাকবে। এই সময়ের মধ্যে শরীর শুধু হজম করবে না, হজমের পর নিজেকে সারানোর কাজও শুরু করবে। এইভাবে যখন তুমি তোমার শরীরকে বিশ্রাম দাও, হজমতন্ত্রকে আরাম দাও, প্রাণশক্তিকে নিজের কাজ করতে দাও, তখন সেই প্রাণশক্তি তোমার পুরো শরীরকে প্রভাবিত করে, পুরো সিস্টেমকে ঠিক করে তোলে। এই পরিবর্তনের প্রভাব তুমি 15 থেকে 20 দিনের মধ্যেই অনুভব করতে শুরু করবে। যদি তোমার কোনো গুরুতর রোগ থাকে, সেটিও ধীরে ধীরে সেরে উঠতে শুরু করবে। যদি তোমার ত্বক নষ্ট হয়ে যায়, সেটিও আবার উজ্জ্বল ও সুন্দর হতে শুরু করবে। যদি তোমার চুল অতিরিক্ত ঝরতে থাকে, তাহলে চুল পড়া কমে যাবে, চুল মজবুত হবে। আর যদি তোমার চুল আগেই সাদা হয়ে থাকে, তাহলে সেগুলোও ধীরে ধীরে কালো হতে শুরু করবে। যদি তুমি সবসময় খুব ক্লান্ত অনুভব করো,
তাহলে তুমি ধীরে ধীরে উজ্জীবিত বোধ করতে শুরু করবে। যদি তোমার মানসিক সমস্যা থাকে, যেমন দুশ্চিন্তা বা মানসিক চাপ, তাহলেও তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। যেসব ছাত্রছাত্রী পড়াশোনা তো করে কিন্তু কিছুই মনে থাকে না, তাদেরও পড়া মনে থাকতে শুরু করবে। জানো কেন মনে থাকে না? কারণ আমাদের মস্তিষ্ক কখনোই রিল্যাক্স অবস্থায় থাকে না। কারণ আমাদের প্রাণশক্তি সম্পূর্ণরূপে শুধু খাবার হজম করতেই ব্যস্ত থাকে, সেটি মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু যদি তুমি এই নিয়ম মানো, তাহলে তোমার একাগ্রতা বাড়বে, মনোযোগ তৈরি হবে, মস্তিষ্ক যে কোনো কাজ ভালোভাবে করা শুরু করবে। যদি তুমি দিনে 10 ঘন্টা উপবাস করতে পারো, তাহলে শরীরের অতিরিক্ত মেদ কমে যাবে। আর যদি তুমি ওজন বাড়াতে চাও, তাও সম্ভব, কিন্তু এক্সট্রা ফ্যাট নিজে থেকেই গলে যাবে। কারণ স্থূলতা অনেক রোগের কারণ হয়। এই নিয়ম তোমার জন্য সব দিক থেকেই উপকারী। তখন গুরুদেবের কথা শুনে একজন শিষ্য উঠে দাঁড়াল এবং বলল, গুরুদেব, আমার মনে 2টি প্রশ্ন জাগছে, দয়া করে আপনি তার উত্তর দিন। গুরু বললেন, বলো বেটা, তোমার প্রশ্ন কি? তখন শিষ্য বলল, গুরুদেব, যদি আমরা সন্ধ্যায় 7টায় খাবার খাই এবং রাত 10টায় ঘুমাতে যাই, তাহলে যদি রাতে আমাদের আবার ক্ষুধা লাগে, তাহলে কি করব? শিষ্যের কথা শুনে গুরু বললেন, বেটা, আগে বুঝে নাও, আমাদের শরীরের প্রতিটি কোষের একটা নিজস্ব সিস্টেম আছে। সেই কোষ বাইরের খাবার থেকে ক্যালোরি নেয় এবং তার থেকে শক্তি তৈরি করে, সেই শক্তি দিয়েই আমাদের শরীর চলে। কিন্তু যদি কোষগুলোকে বারবার বাইরে থেকে খাবার দেওয়া হয়, তাহলে তারা কেবল সেই খাবার থেকেই শক্তি তৈরি করতে থাকে। কিন্তু যদি কিছু সময় তুমি খাবার না খাও আর কোষকে বাইরের উৎস থেকে শক্তি না দেওয়া হয়, তখন সেই কোষ তাদের নিজের ভেতরে জমে থাকা বর্জ্য উপাদান হোক, সে ভুল প্রোটিন হোক, কোনো ব্যাকটেরিয়া, তাদেরই শোষণ করে শক্তি তৈরি করতে শুরু করে। এই অবস্থায় কোষগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়। কোষের ভেতরে যে গঠন থাকে, যাকে বলা হয় লাইসোজোম, সেই লাইসোজোমের মধ্যে কিছু এনজাইম থাকে। এই এনজাইমগুলো কোষের ভেতরের বর্জ্যকে হজম করে এবং তার থেকেই শক্তি তৈরি করে। অর্থাৎ যখন কোষ বাইরের শক্তি পায় না, তখন তারা নিজেদের ভেতরের আবর্জনাকেই কাজে লাগিয়ে শক্তি তৈরি করে এবং এইভাবেই শরীরের ডিটক্স প্রক্রিয়া শুরু হয়। আর এই ডিটক্স প্রক্রিয়া কোনো ওষুধ বা খাবার দিয়ে শুরু হয় না, এটি একমাত্র উপবাসের মাধ্যমেই শুরু হয়। দিনভর সম্পূর্ণ উপবাস রাখা অনেকের পক্ষেই সম্ভব নয়, কিন্তু এই নিয়মে বেশিরভাগ সময় তুমি ঘুমিয়েই থাকো। যদি তুমি সন্ধ্যা 7টায় খাও এবং পরদিন সকাল 7টা থেকে 11টার মধ্যে আবার খাও, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, কারণ ওই সময়ও তুমি বেশিরভাগ সময় ঘুমাচ্ছ বা সকালে তোমার রুটিনে ব্যস্ত থাকো, তখন ক্ষুধাও লাগে না। তারপর গুরু শিষ্যকে বললেন, বেটা, যদি 7টায় খাওয়ার পরও তোমার ক্ষুধা লাগে, তাহলে তুমি নারকেল জল খেতে পারো। এটা তোমার ডিটক্স প্রক্রিয়ায় কোনো বাধা দেয় না। সাথে তুমি একটা কাজ করতে পারো, যেটা তোমার ক্ষুধার ওপরও প্রভাব ফেলবে এবং তোমার ডিটক্স প্রক্রিয়াকেও উন্নত করবে। বন্ধুরা, যখন আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে, তখনই আমরা ভালোভাবে চিন্তা করতে পারি এবং জীবনে ভালো পরিবর্তন আনতে পারি। জীবনে যদি বড় সিদ্ধান্ত নিতে হয়, কঠিন সময়ের মোকাবিলা করতে হয়, তাহলে মানসিকভাবে শক্ত হওয়া খুবই দরকার। জরুরি নয় যে জীবনের প্রতিটি মুহূর্ত সুখেরই হবে আর তখনই তুমি খুশি থাকবে। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যেখানে তোমাকে বড় বিপদের মুখোমুখি হতে হবে। তখন অনেকেই এই পরিস্থিতির মোকাবিলা করতে করতে হতাশ হয়ে পড়ে, জীবনকে হেরে বসে। কিন্তু যারা মানসিকভাবে দৃঢ়, তারা এই কঠিন পরিস্থিতি থেকেও বেরিয়ে আসে। একবার এক বৌদ্ধ গুরু তার আশ্রমে শিষ্যদের মস্তিষ্ক ও মানসিকতা নিয়ে কিছু উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, মানুষের মনে কখনো ভালো চিন্তা আসে, কখনো খারাপ। ভালো চিন্তা জন্ম নিলে সে শুভ চিন্তা করে, কল্যাণময় কাজ করে। কিন্তু যখন মনের মধ্যে দুশ্চিন্তা বা নেতিবাচক আবেগ জন্ম নেয়, তখন তার পতন শুরু হয়। ঠিক তখনই এক শিষ্য, যার নাম রাজবন্ত, উঠে দাঁড়িয়ে গুরুকে জিজ্ঞেস করল, গুরুবর, এমন কি কিছু আপনি বলতে পারেন যাতে আমরা আমাদের মস্তিষ্ককে শক্তিশালী ও কার্যক্ষম করে তুলতে পারি, নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে পারি? গুরু বললেন, অবশ্যই আমি বলবো, তবে তার আগে আমি কিছু বিষয় বলছি যেগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তবেই আমরা বলবো কিভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায়। তুমি তখনই এটা ভালোভাবে বুঝতে পারবে। গুরু বললেন, যখনই আমরা কিছু ভাবি, তখন প্রথমে সেই ভাবনা আমাদের মস্তিষ্কে জন্ম নেয়।
আর সেই অনুযায়ী আমাদের শরীর কাজ করতে শুরু করে। ধরো, তুমি যদি দুঃখের কথা ভাবো, তাহলে তুমি একেবারে নিস্তেজ হতে থাকবে, তোমার শরীরের শক্তি কমে যেতে শুরু করবে। কিন্তু যদি তুমি উৎসাহজনক কিছু ভাবো, তাহলে তোমার শরীরের মধ্যে অপরিসীম শক্তি প্রবাহিত হতে শুরু করে। তুমি নিজেই অনুভব করতে পারবে যে যখন তুমি আনন্দে থাকো, তখন তোমার শরীরের ভেতরে অনেক শক্তি চলে আসে, তোমার প্রতিটি কোষ যেন জেগে ওঠে। এটা কেবল এই কারণেই হয় কারণ তুমি তোমার মস্তিষ্কে কিছু উদ্দীপনামূলক কথা ভেবেছ। শরীর তো একই আছে, কিন্তু যখন তুমি দুঃখিত হও, তখন শরীর একেবারে শক্তিহীন হয়ে যায়। কিন্তু যখন তোমার ভাবনাগুলো উদ্দীপনামূলক হয়, তখন শরীর সতেজ হয়ে ওঠে। অর্থাৎ আমাদের শরীর কিভাবে কাজ করবে তা আমাদের চিন্তাভাবনার ওপর নির্ভর করে। এখন তোমরা আমার কথা ভালোভাবে বুঝবে। এখন আমি বলছি কিভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায়। গুরু বললেন, আমি তোমাদের 8টি উপায় বলবো। যদি তোমরা সেই 8টি নিয়ম মনে রাখো এবং সেই মতো ভাবতে শুরু করো, তাহলে বিশ্বাস করো, তোমার শরীরও সেই মতো কাজ করতে শুরু করবে। যেমন আমি আগেই বলেছি, যখন তুমি দুঃখিত হও, তখন তোমার শরীর শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যখন তোমার মনে ভালো চিন্তা আসে, তখন শরীরে ভালো শক্তির প্রবাহ ঘটে। এই মানসিক শক্তি যদি তোমার মধ্যে চলে আসে, তাহলে তুমি কঠিন পরিস্থিতিগুলোর মোকাবিলা খুব সহজেই করতে পারবে। গুরু বললেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রথম নিয়ম হল, যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। গুরু বলেন, শিষ্যগণ, বলো তো সূর্য কোন দিক থেকে ওঠে? সবাই একসাথে বলল, গুরুজি, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। তখন গুরুজি বললেন, যদি আমি বলি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তাহলে কি উঠবে? সব শিষ্য বলল, না গুরুজি, সেটা অসম্ভব। সূর্য তো পূর্ব দিক থেকেই ওঠে, আমরা ওর দিক বা স্থান পরিবর্তন করতে পারি না। তখন গুরু বললেন, ধরো এখন বর্ষাকাল চলছে, যদি আমি বলি এখনই বৃষ্টি থেমে যাক, তাহলে কি বৃষ্টি থেমে যাবে? শিষ্যরা বলল, না গুরুজি, সেটা তো আবহাওয়ার পরিবর্তনের ওপর নির্ভর করে, আমরা কিছু বললেই সেটা হবে না। গুরু বললেন, ধরো শীতকালে আমি চাই গরম পড়ুক, তাহলে কি তা হবে? শিষ্যরা বলল, না গুরুজি, এটা তো প্রকৃতির নিয়ম, আমাদের হাতে নয়। তখন গুরু বললেন, ঠিক তেমনি যদি এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, অথবা এমন কিছু যা ইতিমধ্যে ঘটে গেছে, তাহলে সেটাকে নিয়ে বারবার চিন্তা করে লাভ নেই। আমরা অতীতকে পরিবর্তন করতে পারি না। তোমরা যদি পুরনো ঘটনাগুলোর চিন্তায় বারবার ব্যস্ত থাকো, তাহলে শুধু দুঃখ পাবে। তাই চেষ্টা করো ভবিষ্যতের দিকে মনোনিবেশ করতে। এরপর গুরু বললেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার দ্বিতীয় নিয়ম ধ্যান করার অভ্যাস গড়ে তোলো। গুরু বললেন, যখন গৌতম বুদ্ধ সত্যের সন্ধানে বেরিয়েছিলেন, তখন তিনি অনেক রকম আচার অনুষ্ঠান করেছিলেন, অনেক তপস্যা করেছিলেন। কিন্তু এসব তপস্যার মাধ্যমে তিনি কিছু বিশেষ লাভ করতে পারেননি। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সত্যের খোঁজ মিলছিল না। তারপর তিনি ধ্যানের মধ্যে বসে পড়লেন। ধীরে ধীরে ধ্যানের গভীরতায় গিয়ে তিনি সেই সমস্ত উত্তর খুঁজে পেলেন যেগুলোর জন্য তিনি বেরিয়ে পড়েছিলেন। ধ্যানের মাধ্যমে তিনি নিজের সকল চিন্তার উপরে জয়লাভ করলেন, কামনাকে পরাজিত করলেন এবং সব রকমের আবেগের ওপরে জয় পেলেন। এটা তখনই সম্ভব হয়েছিল যখন তিনি গভীর ধ্যানে বসেছিলেন এবং অনেক দিন ধরে একভাবে মন স্থির রেখেছিলেন। ধ্যান আমাদের মন এবং মস্তিষ্ককে শান্ত করে তোলে। যখন আমরা কোনো একটি বস্তু বা বিষয়ে চিন্তা করি, তখন আমাদের মন সেটির ওপর কেন্দ্রীভূত হয় এবং তখন আমাদের মন এদিক ওদিক ছোটে না। আমরা জিনিসগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারি। ধ্যান এমন একটি উপায় যা আমাদের, গুরু বললেন, তোমাদের মস্তিষ্ককে শক্তিশালী করার সেরা উপায় হল ধ্যান। বৌদ্ধ ভিক্ষুরা যদি কোনো একটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাহলে তা হল ধ্যানের প্রক্রিয়া। তারা ঘণ্টার পর ঘণ্টা ধ্যানে বসে থাকেন, যার ফলে তাদের মন অত্যন্ত শান্ত থাকে। আর যার মন শান্ত, সে যে কোনো বিষয় গভীরভাবে চিন্তা করতে পারে, অর্থাৎ সে মানসিক এবং মস্তিষ্কগতভাবে শক্তিশালী হয়ে ওঠে। ধ্যান করলে সমস্ত কামনা বাসনা নিয়ন্ত্রণে থাকে। আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন কোনো বাসনা আপনাকে চালাবে আর কোনোটা নয়। তৃতীয় নিয়ম, অতিরিক্ত প্রত্যাশা করো না। গুরু বললেন, তোমরা নিজের ইচ্ছায় জন্ম নিয়েছ, নিজের ইচ্ছায় গর্ভ নির্বাচন করেছ, কিন্তু জন্মের পর এই কথা ভুলে যাও যে কেন জন্ম নিয়েছ। তারপর এই সংসার, এই মোহমায়া, কামনা বাসনা তোমাদের ঘিরে ধরে। তখন তোমরা নিজের কাছ থেকে সরে যাও।
অন্যদের থেকে অপ্রয়োজনীয় প্রত্যাশা করা শুরু করো। প্রত্যাশা দুঃখের মূল। তুমি যার কাছ থেকে যত বেশি আশা করবে, ভবিষ্যতে দুঃখও সেই মানুষটির দিক থেকেই আসবে। কারণ প্রত্যাশা ভাঙলে ব্যথা খুব বেশি হয়। এই সাংসারিক জীবনে অতিরিক্ত প্রত্যাশা বা মোহ করো না, বিশেষ করে মানুষ বা বস্তুবিশেষের প্রতি। নিজের থেকে আশা রাখো, নিজের চেষ্টা এবং পরিশ্রমে বিশ্বাস রাখো। এই সময় এক শিষ্য উঠে দাঁড়িয়ে বলল, হে গুরুদেব, আমরা কিভাবে প্রত্যাশাহীন হয়ে বাঁচতে পারি? আমাদের তো ইচ্ছা হয় কিছু করার, কিছু পাওয়ার, জীবনে উচ্চতায় ওঠার। গুরু বললেন, বড় কিছু হবার, কিছু অর্জনের যে তীব্র আকাঙ্ক্ষা, তা নিজেকে নিয়ে হওয়া উচিত, অন্য কারো থেকে নয়। যদি তুমি ভেবে বসো তোমার বন্ধু সবসময় তোমার পাশে থাকবে বা কেউ তোমার মনের মতো ব্যবহার করবে, তাহলে তুমি নিজের ওপর ভার চাপিয়ে দিচ্ছ। সেটা মোহ, সেটা প্রত্যাশা। অনেক বাবা মা আছেন যারা নিজের জীবনে যে স্বপ্ন পূরণ করতে পারেননি, সেই সব স্বপ্ন তারা নিজেদের সন্তানদের উপর চাপিয়ে দেন। তারা চায় সন্তান সেই স্বপ্ন পূরণ করুক। এটি সন্তানদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। খুব কম বাবা মা আছেন যারা সন্তানকে মুক্তভাবে বাঁচতে দেন। আমার অনুরোধ, নিজের অপূর্ণ প্রত্যাশা নিজের সন্তানের উপর চাপিয়ে দিও না। চতুর্থ নিয়ম, প্রথমবারেই ব্যর্থ হলে ভয় পেও না। গুরু বললেন, হে শিষ্যগণ, যদি তোমার উপর ভয় হাবি হয়ে যায়, তাহলে তুমি নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। জীবনে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ব্যর্থ হয় যার মনে তার লক্ষ্য অর্জনের ভয় থাকে। তোমার যদি ভয়ে জীবন পরিচালনা করো, তবে তা তোমাকে অবশ্যই ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কারণ ভয় তোমার আত্মবল, তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে। তোমার আত্মবল ও আত্মবিশ্বাস দুর্বল হলে তুমি নিঃসন্দেহে তোমার লক্ষ্যে পৌঁছাতে অক্ষম বোধ করবে, আর এই অক্ষমতা তোমাকে ব্যর্থতার পথে ঠেলে দেবে। তাই জীবনে যখন তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাও, তখন মন থেকে কোনো সন্দেহই যেন না থাকে, আমি ব্যর্থ হব, যদি এটা না হয় তাহলে সেটা হবে। এই সব চিন্তা তোমার মনে আসবে না। এই ধরনের চিন্তা তোমাকে ভয়ের দিকে ঠেলে দেয়। ভয় বেড়ে গেলে তোমার মস্তিষ্কে নানা ধরনের সন্দেহ জন্ম নেয়। তোমার মন খারাপ হতে পারে, ঘুম নেই, রাত কাটে অস্থিরভাবে, কারণ তোমার ভয় তোমাকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। যখন তোমার মস্তিষ্কে ব্যর্থতার ধারণা প্রবেশ করবে, তখন তুমি আরও বেশি ভয় পাবা। তাই জীবনে যখন তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাবে, তখন তোমার মন থেকে সব সন্দেহ দূর করো, শুধু তোমার কাজের উপর মনোযোগ দাও। যখন তুমি কাজের উপর মনোযোগ দিবে, তুমি কখনো ভয় পাবে না, কারণ তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য কাজ করছো, তুমি তার জন্য নিবেদিত। তখন তোমার ভয় নিশ্চয়ই শেষ হয়ে যাবে এবং তুমি অবশ্যই সফল হবে। গুরু আরও বলেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার পঞ্চম নিয়ম হল, কখনো নিজেকে দোষ দিও না। গুরু বলেন, যত বেশি একজন মানুষ সংগ্রাম করে, ততই সে শক্তিশালী হয়। যত বেশি তুমি শক্তিশালী হবে, ততই তুমি সক্ষম হয়ে উঠবে। তাই যদি তুমি কোনো কাজে ব্যর্থও হও, অথবা কোনো কিছু তোমার ইচ্ছা অনুযায়ী না হয়ে থাকে, বা তুমি এমন কিছু করো যা করা উচিত ছিল না, এবং এসব নিয়ে তুমি যদি নিজের প্রতি রাগো, নিজেকে দোষ দিও, তবে সেটা তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেবে। কারণ নিজেকে দোষ দেয়া খুবই ক্ষতিকর। এটা তোমার মস্তিষ্কের সক্ষমতাকে হ্রাস করবে, তোমার চিন্তাভাবনার শক্তিকে কমিয়ে দেবে, তোমার আত্মবল ও আত্মবিশ্বাস কমিয়ে দেবে। সেজন্য জীবনে কখনো নিজেকে দোষ দিও না। কারণ যদি কোনো কাজ তোমার হয়নি বা তুমি যা চেয়েছিলে তা সফল হয়নি, তা মানে এই নয় যে তুমি ব্যর্থ হয়ে গেছো। গুরু বলেন, ধরো এখানে একটা আম গাছ আছে, এ গাছে প্রথমে কোন প্রাণী উঠবে? হাতি, বানর, গিলহরি, সিংহ? সব ছাত্ররা বলল, গিলহরি বা বানর প্রথমে উঠবে। তখন গুরু বললেন, যদি হাতি ভাবতে থাকে যে আমি গাছে উঠতে পারিনি আর নিজেকে দোষ দেয়, তাহলে সেটা কি সঠিক? শিষ্য বলল, না গুরু, হাতি কখনো গাছে উঠতে পারে না, হাতি গাছে ওঠার জন্যই তৈরি হয়নি। গুরু বললেন, ঠিক তাই, প্রত্যেক ব্যক্তির কাজ করার দক্ষতা, মস্তিষ্কের ক্ষমতা আলাদা আলাদা। কেউ কোনো কাজে দক্ষ, কেউ অন্য কাজে। আমাদের শুধু এইটাই বুঝতে হবে, পৃথিবীর মানুষ যেভাবে করছে সেভাবে তোমাকে করতেই হবে এমন নয়। তোমার প্রতিভা অনুযায়ী কাজ করো। যদি তুমি তোমার প্রতিভা অনুযায়ী কাজ করো, তুমি অবশ্যই সফল হবে। গুরু আরও বলেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার ষষ্ঠ নিয়ম হল, তোমার শক্তি বৃথা নষ্ট করো না। গুরু বলেন, তোমাদের সবার ভিতরে প্রচুর শক্তি আছে, কখনো তোমার শক্তিকে ভুল কাজে বা ভুল মানুষের জন্য নষ্ট করো না। কারণ যদি তোমার শক্তি নষ্ট হয়, তা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।
তাই তোমার শক্তি তোমার লক্ষ্যে ব্যয় করো। তোমাদের সবার ভিতরে অনেক শক্তি আছে। যদি তোমরা পুরো শক্তি দিয়ে তোমার লক্ষ্য অর্জনে কাজ করো, তাহলে তোমরা সফল হবে। কিন্তু যদি তোমরা শক্তি ভুল জায়গায় নষ্ট করো, তাহলে তোমার শক্তি ছড়িয়ে পড়বে এবং তুমি কখনো তোমার লক্ষ্য অর্জন করতে পারবে না। গুরু আরও বলেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার সপ্তম নিয়ম হল সবাইকে শুনো, কিন্তু নিজের মনো কথা করো। গুরু বলেন, শিষ্যগণ, প্রথমে বুঝে নাও তোমার ভিতরে কতটুকু ক্ষমতা আছে। যদি তোমাদের নিজ নিজ ক্ষমতা সম্পর্কে জানো, তাহলে তোমরা তোমার ক্ষমতা অনুযায়ী কাজ করবে। হাজারো মানুষ তোমাকে বলুক যে তুমি কোনো কাজ করতে পারবে না, তুমি সেটা করো না, তবে কখনো তাদের কথায় বিশ্বাস করো না, তাদের কথা মেনে চলো না। কারণ তোমার শরীর তোমাকে নিজের সম্পর্কে সবচেয়ে ভালো জানাটা তোমার কাজ। অন্য কেউ তোমার সম্পর্কে তোমার থেকে বেশি জানবে না। তোমরা সবাই নিজের সম্পর্কে, নিজের ক্ষমতা সম্পর্কে ভালো জানো। তোমরা জানো তোমরা কোন কাজ কিভাবে করতে পারো। কেউ দ্রুত কাজ করতে পারে, কেউ একটু সময় নিতে পারে। এই সব তোমাদের নিজেরাই জানো। তোমার ভিতরে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী কাজ করো, নিজের অন্তরের কণ্ঠ শুনো, তাহলে তুমি জীবনে অবশ্যই এগিয়ে যাবে। অনেক সময় হয় যে মানুষ নিজের ক্ষমতা চিনতে পারে না। অন্যের কথা শুনে তারা ওদের মতো কাজ করতে শুরু করে এবং তাদের জীবন অকারণে নষ্ট করে ফেলে। তাদের বলা হয়েছিল যে এটা করো, তারা ভাবনা চিন্তা না করেই কাজ শুরু করে, যদিও তাদের ক্ষমতা সেই কাজে যথেষ্ট নয়। এই রকম মানুষ কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারে না, কারণ নিজের ক্ষমতা না চিনতে পারা মানুষ জীবনে কখনো সফল হতে পারে না। এই শরীর তোমার মস্তিষ্ক তোমার, চিন্তা ভাবনার ক্ষমতাও তোমার। তাই জানা উচিত তোমার শরীর কতটা শক্তিশালী, কতটা সক্ষম এবং তা বাড়ানোর চেষ্টা করো। নিজের অনুভূতিগুলো শোনার চেষ্টা করো, নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলো। গুরু আরও বলেন, মানসিকভাবে শক্তিশালী হওয়ার অষ্টম নিয়ম হল কম কথা বলো, কাজের প্রতি মনোযোগ দাও। গুরু বলেন, যারা বেশি কথা বলে তারা তাদের শক্তি নষ্ট করে। কারণ যারা বেশি কথা বলে তারা কম ভাবতে পারে, কারণ তারা তাদের সমস্ত শক্তি কথা বলার জন্য খরচ করে দেয়। তাই তারা ভাবার জন্য সময় পায় না। কিন্তু যারা কম কথা বলে তাদের বেশি ভাবার সুযোগ থাকে। যখন তুমি কোনো বিষয়ে বা কোনো তত্ত্ব নিয়ে বেশি চিন্তা করবে, তখন তোমার মস্তিষ্কে অনেক ভাবনা আসবে, আর সেই ভাবনাগুলোই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। গুরু বলেন, শিষ্যগণ, আমি তোমাদের কিছু প্রশ্ন করলে প্রথমে তোমরা ভাবো, তারপর উত্তর দাও। অতি দ্রুত উত্তর দিও না। কিন্তু যদি কেউ এখানে বসে থাকে এবং তার সঙ্গীদের সাথে কথা বলে, অন্য শিষ্যের সঙ্গে কথা বলে, সে কখনো আমাদের কথায় মনোযোগ দিতে পারবে না। তখন যখন আমরা প্রশ্ন করব, সে ভুল উত্তর দেবে, কারণ সে কথা বলার সময় তার শক্তি নষ্ট করছে, আমাদের কথা শুনছে না। কিন্তু যে শিষ্য শান্ত, আমাদের কথা মনোযোগ দিয়ে শুনছে, সে চিন্তাভাবনা করে সঠিক উত্তর দেবে। তাই শিষ্যরা, কম কথা বলার অভ্যাস করো। কম কথা বললে তুমি বেশি চিন্তা করতে পারবে, সমস্যা সমাধান খুঁজে পাবে এবং শক্তির সঞ্চয় হবে, যা চিন্তায় ব্যয় হবে। গুরু বলেন, শিষ্যরা, এ ছিল মানসিকভাবে শক্তিশালী হওয়ার 8টি নিয়ম। যদি তোমরা দৃঢ় বিশ্বাস নিয়ে এই 8টি নিয়ম তোমার জীবনে অনুসরণ করো, তবে তুমি অবশ্যই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। তোমার জীবনে কোনো সমস্যা বা বাধা আসবে না। যদি সমস্যা আসেও, তুমি তা সাহসে মোকাবেলা করতে পারবে। সবাই গুরুদের কথাগুলো শুনে কোটি কোটি নমন করল এবং বুঝল যে মানসিক শক্তি অর্জনের এই নিয়মগুলো তাদের জীবনে কতটা উপকারী হবে। তারা সবাই গুরুদের প্রণাম করল এবং সেই দিনের শিক্ষা শেষ হল। সবাই আশ্রমে ফিরে গেল। এক সময়ের কথা, এক নগরে একজন খুবই বিখ্যাত গুরু ছিলেন। তিনি আয়ুর্বেদের বিশেষজ্ঞ ছিলেন, তার খ্যাতি চারদিকে ছড়িয়েছিল। একদিন একজন যুবক তার কাছে এসে বলল, গুরুদেব, আমার পেটের সমস্যা নিয়ে আমি খুবই চিন্তিত। আমার পেট সবসময় ভারী থাকে, ক্ষুধা লাগে না এবং পেটে ব্যথা থাকে। এই ব্যথার কারণে আমার কোনো কাজে মন বসে না, আর আমি বেশিরভাগ সময় চিড়চিড়ে থাকি। অনুগ্রহ করে আমাকে কিছু সহজ উপায় বলুন যেন আমি আমার পেটের এই সমস্যার থেকে মুক্তি পেতে পারি। যুবকের কথা মনোযোগ দিয়ে শোনার পর গুরু তাকে বললেন, বেটা, চিন্তার কোনো কারণ নেই। তোমার পেটের এই সমস্যার কারণ হল গ্যাস জমে যাওয়া। এরপর গুরু যুবককে বলেন, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। অনেক সময় তোমার পেটে প্রচুর গ্যাস জমে যায়, যার ফলে তুমি কষ্টে পড়ো এবং তোমার পেট ফুলে যায়। এটির কারণগুলো বুঝে নাও। সাধারণত গ্যাস ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে বরান্ত্রে ছড়িয়ে পড়ে।
গ্যাসের সবচেয়ে বড় কারণ হল, প্রথম কারণ হল, যখন আমরা খাবার খাই তখন অনেক সময় খাবারের সঙ্গে অনেক বাতাস এবং পানি পেটে চলে যায়, যা সেখানে জমে ঠান্ডা সৃষ্টি করে। আর দ্বিতীয় কারণ হল, যখন আমরা এমন কিছু খাই যা হজমের সময় অনেক গ্যাস তৈরি করে। এই গ্যাস বেশি হলে পেটে জমে ব্যথার কারণ হয় এবং আমাদের মধ্যে অস্বস্তি তৈরি করে। গুরু যুবককে বলেন, বেটা, এখন আমি তোমাকে যা বলবো সেটা মনোযোগ দিয়ে শোনো। এর মধ্যে প্রথম হল, তোমার খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কমাতে হবে। আলু, ভাত, ব্রেড, মিষ্টি, পকোড়া, চিপস, কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি বেশি খাওয়ার ফলে এবং ফাইবার কম খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য, অপচ, পেট ব্যথা ও পেটে গুড়গুড়ানি হয়। এটা মনে রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, খাওয়ার সময় পানি খাওয়া ঠিক নয়। অনেকেই খাওয়ার সময় প্রচুর পানি পান করে, যা শরীরের জন্য ভালো না। খাওয়ার সময় পানি পেলে খাবার ঠিকমতো হজম হয় না, ফলে পেটে গ্যাস ও গুড়গুড়ানি হয়। তাছাড়া রাস্তার ওপরে বিক্রি হওয়া খাবার থেকে ফুড পয়জনিং হতে পারে। ফুড পয়জনিং বা ডায়রিয়া হলে খাবার ঠিকমতো হজম হয় না, এতে পেটে গ্যাস জমে এবং গুড়গুড়ানি হয়। এজন্য কখনোই বাসি খাবার খাওয়া উচিত নয়। চতুর্থ বিষয় হল, তোমার খাবার সময়মতো খেতে হবে এবং দীর্ঘক্ষণ উপবাস করতে হবে না। সকালে বিশেষ করে কখনও খালি পেটে থাকো না। সময়মতো না খেলে অথবা অতিরিক্ত খেলে তেলে ভাজা, মশলাদার খাবার, চা পানির সঙ্গে পকোড়া বা সমোসার মতো জিনিস খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা শুরু হয়। যে কারো পেটে গুড়গুড়ানি হয় সে আজ আমি 4টি জিনিস বলবো যা খেলে গ্যাসের সমস্যা পুরোপুরি মিটে যাবে। এখন মনোযোগ দিয়ে শুনো। প্রথম জিনিস যা তোমার গ্যাস কমাবে এবং হজমের সমস্ত সমস্যা দূর করবে সেটা হলো অজওয়াইন। বেটা, অজওয়াইনের মধ্যে থাকে এমন একটি উপাদান যাকে বলে থাইমেল। থাইমল পেটে গিয়ে হজমতন্ত্রকে শক্তিশালী করে। আমরা যখন অজওয়াইন খাই তখন থাইমল পেটের হজম রসের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে খাবার দ্রুত হজম হয় এবং গ্যাসের সমস্যা দূর হয়। অজওয়াইনে ফাইবার ও পটাশিয়ামের পরিমাণ বেশি, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি হৃদরোগের সমস্যাও কমায়। অজওয়াইন মেটাবলিজম বাড়ায় এবং হজমে উন্নতি ঘটায়। এতে অ্যান্টিফাঙ্গাল গুণও থাকে, যা ত্বকের বিভিন্ন সমস্যার জন্য উপকারী। এটি মুখের ফোসকা, একজিমা ও ফাঙ্গাল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। অজওয়াইন গাঁটিয়া ও জয়েন্টের ব্যথার সমস্যায় সাহায্য করে। এতে গামা টেরপিন, পেপটিক অ্যালসো এবং ডায়াবেটিস, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও উপকার হয়। এখন তুমি জানতে চাও কিভাবে ব্যবহার করতে হবে? 1 গ্লাস গরম পানি নাও এবং তার সঙ্গে আধা চা চামচ অজওয়াইন নাও। এটি খাওয়ার 10 থেকে 15 মিনিট পরে খেতে হবে। দিনে একবার এই পদ্ধতি অনুসরণ করো, সকাল নাস্তার পর অথবা দুপুরের খাবারের পর কিংবা রাতের খাবারের পর। অজওয়াইন খেতে শুরু করলে তোমার গ্যাসের সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে এবং হজমতন্ত্র সুস্থ হবে। গুরু যুবককে বলেন, দ্বিতীয় জিনিস যা তোমাকে ব্যবহার করতে হবে সেটা হলো জিরা। জিরাতে প্রচুর প্রাকৃতিক তেল থাকে যা হজমতন্ত্রকে সুস্থ ও শক্তিশালী করে এবং গ্যাস সমস্যার সমাধান করে। তাই তোমাকে জিরার জল খেতে হবে। এটি শরীরের ভিতরের অপদ্রব্য, ময়লা ও ব্যাকটেরিয়া দূর করে। এটি রক্ত শুদ্ধ করতে সাহায্য করে এবং ইমিউনিটি বাড়ায়। যাদের হজম দুর্বল এবং পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ফোলাভাব ইত্যাদি সমস্যা থাকে তাদের জন্য জিরার জল খুবই উপকারী। খাবারের 15 মিনিট পর এটি খেলে হজমে সাহায্য করে এবং পেট সুস্থ রাখে। জিরার জল শরীরের মেটাবলিজমও বাড়ায়, যার ফলে ক্যালোরি দ্রুত পুড়ে যায় এবং শরীরের অতিরিক্ত চর্বি কমে। এটি ওজন কমানোর যাত্রায়ও সহায়তা করে। জিরার জল তৈরি করতে 1 গ্লাস পানিতে 1 চা চামচ জিরা নাও। এটি 5 থেকে 7 মিনিট ফুটাও। তারপর ছেঁকে আলাদা গ্লাসে রাখো। এই পানি দিনে 2 বার দুপুর ও রাতের খাবারের 10 মিনিট পর খেতে হবে। জিরা গ্যাসের সমস্যার জন্য খুবই উপকারী, তাই তোমাকে দিনে 2 বার খেতে হবে যাতে তেলের পুরো মাত্রা পেতে পারো এবং গ্যাসের সমস্যা দূর হয়। গুরু যুবককে বলেন, এরপর তোমাকে তৃতীয় জিনিস ব্যবহার করতে হবে সেটা হলো হিং। আয়ুর্বেদ মতে হিং আমাদের শরীরের বাত দোষ নিয়ন্ত্রণ করে আর গ্যাসও এক ধরনের বাত দোষ। তাই হিং ব্যবহারে গ্যাসের সমস্যা পুরোপুরি দূর হয়। হিং রক্তচাপ কমাতেও সাহায্য করে। গুরু বললেন, পেটের গ্যাস ও হজমের সমস্যার সমাধানে আদা এক চমৎকার প্রাকৃতিক উপাদান। এর মধ্যে জিঞ্জেরল নামক একটি উপাদান থাকে যা আমাদের পেটের হজমশক্তি বৃদ্ধি করে এবং লিভারকে শক্তিশালী করে তোলে। আদার উপকারিতা বিস্তারিতভাবে: 1.
হজম ক্ষমতা বৃদ্ধি। আদা হজম রস নিঃসরণে সাহায্য করে, যা খাদ্যকে দ্রুত হজম করতে সহায়ক। এটি পেট ফাঁপা, গ্যাস এবং বদহজমের মতো সমস্যা কমাতে পারে। 2. বমি বমি ভাব কমায়। আদা বমি বমি ভাব কমাতে খুবই কার্যকর, বিশেষ করে মর্নিং সিকনেস বা মোশন সিকনেসের ক্ষেত্রে এটি আরাম দিতে পারে। 3. প্রদাহনাশক। আদার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা পেটের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। 4. ব্যথানাশক। পেটের ব্যথা বা অস্বস্তি কমাতেও আদা সহায়ক হতে পারে। 5. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আদা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গ্যাস হজম শক্তি ও পেটের সমস্যা সমাধানে আদা ব্যবহারের পদ্ধতি। 1. আদার জল। 1 কাপ জলে 1 চা চামচ কুচি করা আদা নিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিয়ে গরম গরম দিনে 2 বার, দুপুরে ও রাতে খাবারের 10 মিনিট পর পান করুন। এটি গ্যাসের সমস্যা কমাতে, হজম উন্নত করতে এবং পেটকে আরাম রাখতে সহায়ক। 2. সরাসরি আদা খাওয়া। ছোট 1 টুকরো আদা খাবারের আগে বা পরে চিবিয়ে খেলেও হজমে উপকার পাওয়া যায়। 3. আদা চা। চায়ের সাথে অল্প আদা মিশিয়ে পান করলে তা হজম ক্ষমতাকে উন্নত করে এবং গ্যাস কমাতে সাহায্য করে। 4. খাবারে আদা ব্যবহার। রান্নায় আদা ব্যবহার করুন। এটি খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি হজমকেও সহজ করে তোলে। গুরু আরও বললেন, যাদের দীর্ঘদিনের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্য আদার জল বিশেষভাবে উপকারী। এটি ক্লান্তি দূর করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতেও সাহায্য করতে পারে। গুরু শেষমেশ বললেন, বাবা, রাতে খাবার বেশি করে খাওয়া এবং শুয়ে পড়া অনেক রোগের উৎস। তাই রাতে হালকা খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত। শরীরের 80% রোগী এই অভ্যাস থেকে শুরু হয়। তাই আমি তোমাকে বলছি, খালি পেটে শুতে শিখো। পেট খালি থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তবে খালি পেটে মানে পুরোপুরি না খেয়ে নয়, অর্থাৎ রাতের খাবার হালকা ও সময় মতো খাবার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বললেন, আমি আশা করি এই 4টি ঘরোয়া ওষুধ ও পরামর্শ তোমার গ্যাস, হজম ও পেটের সমস্যা দূর করবে এবং তোমার জীবন সুস্থ ও সুখী করবে। তোমার যদি এই গল্প থেকে কিছু শেখার থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই মূল্যবান জ্ঞান তোমার পরিবার, বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ার করো যেন তারা সবাই উপকৃত হয়। গুরু শেষে বললেন, যদি তোমরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের চালিত করে। তোমাদের জীবন হোক সুস্থ, সুখী ও সমৃদ্ধ। ধন্যবাদ। নমো বুদ্ধায়।